ভাবুন তো, সবচেয়ে ধনী ব্যক্তিটিকে মানে রাস্তায় দেখলে হয়তো চিনবেনই না। হ্যাঁ, ঠিক তাই। কারণ আসল সম্পদ তো চোখে দেখা যায় না। অবাক হচ্ছেন? এটাই আজকের আলোচনার শুরু আর কি। একদম। যা আমরা বাইরে থেকে দেখি, ওই যে চকচকে গাড়ি, দামি বাড়ি, এগুলো আসলে গল্পের একটা ছোট্ট অংশ মাত্র। আসল যে আর্থিক শক্তি বা ধরুন সম্পদ, সেটা প্রায়শই থাকে পর্দার আড়ালে। আর এই ধরনেরই কিছু বেশ চমকে দেওয়া কিন্তু বাস্তব কিছু ধারণা নিয়েই আমাদের আজকের আলোচনা, যেটা মর্গান হাউডেলের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি থেকে নেওয়া হয়েছে। ঠিক। আমরা বইটির নবম থেকে দ্বাদশ এই 4টি অধ্যায়ের গভীরে যাব। বুঝতে চেষ্টা করব অর্থ নিয়ে আমাদের চিন্তাভাবনা আসলে কতটা মনোবিজ্ঞান দিয়ে প্রভাবিত। হ্যাঁ, এই 4টি অধ্যায় কিন্তু আমাদের আর্থিক আচরণের কিছু খুব মৌলিক দিক তুলে ধরে। যেমন ধরুন, প্রথমটা হলো সম্পদ হলো যা চোখে পড়ে না, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। আচ্ছা। দ্বিতীয়টা হলো টাকা সঞ্চয় করো, সেভ মানি। তৃতীয়টা নিখুঁত যুক্তির চেয়ে যুক্তিসঙ্গত হওয়া ভালো, রিজনেবল, র্যাশনাল। আর কি? আর চতুর্থটা হলো বিস্ময়, সারপ্রাইজ। এই আইডিয়াগুলো কিন্তু আমাদের প্রতিদিনের আর্থিক সিদ্ধান্তকে দারুণভাবে প্রভাবিত করে। তাহলে চলুন আর দেরি না করে এই বিষয়গুলো একটু খোলাসা করা যাক। প্রথম ধারণাটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো। আসল সম্পদ অদৃশ্য। অধ্যায় 9 আমাদের এটাই বলছে। আমরা সাধারণত বিলাসবহুল জীবনযাপন দেখলেই ধরে নিই মানুষটা খুব ধনী, কিন্তু লেখক বলছেন ওগুলো আসলে খরচের চিহ্ন, সম্পদের নয়। বিষয়টা আসলেই আমাদের প্রচলিত ধারণাকে একদম উল্টে দেয়। আমরা যখন কাউকে দামি গাড়ি চালাতে দেখি, আমরা তার খরচটা দেখি, তাই না? সম্পদটা কিন্তু নয়। ঠিক। সম্পদ হলো সেই আয় যা খরচ করা হয়নি। এটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকাটা, আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ডে যে টাকাটা বিনিয়োগ করা আছে, যেটা হয়তো বাইরে থেকে কেউ দেখতেই পাচ্ছে না। তার মানে দাঁড়াচ্ছে যে একজন মানুষ যিনি হয়তো মাসে বিশাল আয় করেন, কিন্তু তার লাইফস্টাইল মেনটেন করার খরচও তেমন আকাশ ছোঁয়া। হ্যাঁ। তার চেয়ে একজন মাঝারি আয়ের মানুষ যিনি নিয়ম করে প্রতি মাসে তার আয়ের একটা অংশ সরিয়ে রাখেন, তিনি আসলে বেশি সম্পদশালী হতে পারেন। হওয়ার সম্ভাবনাই বেশি। দেখুন, প্রথম ব্যক্তির হয়তো মাস শেষে কিছুই থাকছে না, এমনও হতে পারে তিনি ক্রেডিট কার্ড বা লোনের উপর খুব বেশি নির্ভরশীল। হতে পারে। হয়তো ইএমআই দিতেই মাসিক কিস্তি দিতেই হিমশিম খাচ্ছেন। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তির খরচটা কম আর তার সঞ্চয় আছে। এই সঞ্চয়টাই তাকে আর্থিক নিরাপত্তা দেয়, ভবিষ্যতের জন্য অপশন তৈরি করার সুযোগ দেয়। এখানেই তো মূল পার্থক্যটা, বাইরে দেখানো জিনিস আর ভেতরের আসল আর্থিক শক্তির মধ্যে। কিন্তু সমাজ তো বাহ্যিক জিনিসকে বেশি গুরুত্ব দেয়, তাই না? হ্যাঁ। সেখানে নিজেকে একটু সংযত রাখাটা, এটা কি কঠিন নয়? হ্যাঁ। যখন সবাই দেখাচ্ছে তখন নিজেকে একটু গুটিয়ে রাখা। অবশ্যই কঠিন। এখানেই তো সাইকোলজিটা কাজ করে। মানুষ তো সামাজিক জীব। আমরা অন্যদের থেকে পিছিয়ে পড়তে চাই না, অন্যদের একটু ইমপ্রেস করতে চাই আর কি। হ্যাঁ, তা তো বটেই। এই প্রবণতা থেকেই অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত বা হয়তো সামর্থ্যের বাইরে গিয়েও খরচ করার ইচ্ছা জাগে। কিন্তু লেখক বলছেন এই ইচ্ছা পূরণ করতে গিয়ে আমরা আসলে দীর্ঘ মেয়াদে সম্পদ গড়ার সুযোগটাই নষ্ট করে ফেলি। দেখুন, সম্পদ তো শুধু টাকা নয়। না, ঠিক। সম্পদ হলো স্বাধীনতা, নিজের সময়টাকে কন্ট্রোল করার ক্ষমতা, জীবনের অপশনগুলো খোলা রাখা। এই স্বাধীনতাটা আসে ওই লুকিয়ে থাকা সম্পদ থেকে, দেখানো খরচা থেকে কিন্তু নয়। কথাটা খুব দামি বললেন। সম্পদ তাহলে রাতের একটা নিশ্চিন্ত ঘুম, যা হয়তো ওই বিলাসবহুল জীবন কাটানো মানুষটার নেই, কারণ ঋণের চিন্তা। একদম। তাহলে কি বলা যায় যে সত্যিকারের সম্পদ তৈরির পথে প্রথম এবং সবচেয়ে বড় বাধাটাই হলো এই লোক দেখানো খরচের প্রবণতা? একটা বড় বাধা তো বটেই। এর কিন্তু এই নয় যে জীবনে ভালো জিনিস উপভোগ করা যাবে না, অবশ্যই যাবে, কিন্তু সেটা করতে হবে নিজের আর্থিক সামর্থ্য আর দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে। দেখুন, সম্পদ গড়াটা তো একটা লম্বা প্রক্রিয়া, তাই না? হ্যাঁ, সময় লাগে। আর এই প্রক্রিয়াটা শুরুই হয় খরচ বাঁচিয়ে সঞ্চয় করার মাধ্যমে। আর এখানেই আমরা চলে আসি আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণায়, টাকা সঞ্চয় করার অপরিহার্যতা। হ্যাঁ, অধ্যায় 10-এর মূল বার্তা তো এটাই, টাকা সঞ্চয় করো। লেখক বলছেন ধনী হওয়ার জন্য এটা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর একটা, কিন্তু আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। ঠিক।
আমরা সবসময় ভাবি কিভাবে আয় বাড়ানো যায়, কিন্তু তার চেয়েও জরুরি হতে পারে যা আয় করছি তার কতটা ধরে রাখতে পারছি, তাই না? একদম। আয় যত বেশি হোক না কেন, যদি খরচের লাগামটাই না থাকে তাহলে তো সঞ্চয় শূন্য হতে পারে। আবার দেখুন, তুলনামূলক কম আয় থেকেও কিন্তু নিয়মিত সঞ্চয় করে একটা ভালো ভিত্তি তৈরি করা সম্ভব। সঞ্চয় আসলে আয়ের পরিমাণের ওপর ততটা নির্ভর করে না, এটা একটা অভ্যাস, একটা মানসিকতা। একটা উদাহরণ দেওয়া যাক তাহলে। ধরুন কারো মাইনে 50,000 থেকে বেড়ে 75,000 হলো। অনেকেই ভাববে, বাহ, এবার তো অনেক টাকা জমবে। স্বাভাবিক ভাবনা। কিন্তু দেখা গেল বেতন বাড়ার সাথে সাথে তার জীবনযাত্রার মানও বেড়ে গেল। হয়তো বড় ফ্ল্যাটে শিফট করলো, নতুন গাড়ি কিনলো, রেস্টুরেন্টে খাওয়া বেড়ে গেল। ফলে মাস শেষে দেখা গেল সঞ্চয় আগের মতোই সামান্য, বা হয়তো আরো কমে গেছে। এটা খুব সাধারণ একটা ঘটনা। এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন, মানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আয় বাড়ার সাথে তাল মিলিয়ে খরচ বাড়িয়ে ফেলা। এখানেই সঞ্চয়ের জন্য মানসিক দৃঢ়তাটা দরকার। সঞ্চয় কঠিন মনে হয় কারণ এর মানে হলো বর্তমানের আনন্দ বা ভোগকে ভবিষ্যতের জন্য কিছুটা স্থগিত রাখা। ঠিক। আমাদের মস্তিষ্ক তো তাৎক্ষণিক পুরস্কার বেশি পছন্দ করে, তাই না? ভবিষ্যতের জন্য কষ্ট করতে ঠিক চায় না। তাহলে সঞ্চয় কি শুধুই ইচ্ছা শক্তির খেলা, নাকি এর জন্য অন্য কোনো কৌশলও আছে? ইচ্ছাশক্তি অবশ্যই লাগে, তবে কিছু কৌশলও খুব সাহায্য করে। যেমন ধরুন, বেতন পাওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অটোমেটিক্যালি অন্য অ্যাকাউন্টে বা বিনিয়োগে সরিয়ে ফেলার ব্যবস্থা করা, যাকে বলে অটোমেটেড সেভিংস। আচ্ছা, মানে হাতে পাওয়ার আগেই সরিয়ে ফেলা। হ্যাঁ, তাহলে ওই টাকাটার খরচ করার সুযোগই পাওয়া যায় না। আরেকটা হলো সঞ্চয়ের একটা লক্ষ্য ঠিক করা। কেন সঞ্চয় করছেন? বাড়ি কেনার জন্য, নাকি অবসরের জন্য, নাকি শুধু আপৎকালীন পরিস্থিতির মোকাবেলার জন্য? লক্ষ্যটা যদি স্পষ্ট থাকে তাহলে প্রেরণা পাওয়া যায়। আর দীর্ঘমেয়াদে এই অল্প অল্প সঞ্চয় এটা কতটা পার্থক্য তৈরি করতে পারে? বিশাল পার্থক্য। এটাই তো চক্রবৃদ্ধি সুদের জাদু, যাকে আইনস্টাইন নাকি অষ্টম আশ্চর্য বলেছিলেন। ওহ, আচ্ছা। নিয়মিত অল্প সঞ্চয় যদি ঠিক জায়গায় বিনিয়োগ করা হয় তাহলে সময়ের সাথে সাথে তা পাহাড় প্রমাণ হতে পারে। শুরুতে হয়তো খুব ধীর মনে হবে, কিন্তু 25-30 বছর পর এর বৃদ্ধি দেখে অবাক হতে হয়। তার মানে লেগে থাকতে হবে? অবশ্যই। দেখুন, সঞ্চয় শুধু বিপদের দিনের রক্ষা কবচ নয়, এটা কিন্তু সুযোগ কাজে লাগানোর চাবিও বটে। ধরুন, শেয়ার বাজার হঠাৎ পড়ে গেল, তখন হাতে টাকা থাকলেই তো কম দামে ভালো শেয়ার কেনার সুযোগটা পাওয়া যায়। ঠিক। অথবা ধরুন, নিজের ব্যবসা শুরু করার ইচ্ছা হলো, সঞ্চয় থাকলেই সেই ঝুঁকিটা নেওয়া যায়। এটা আমাদের আয়ের উপর যে অন্ধ নির্ভরতা সেটা কমায়, এক ধরনের আর্থিক মুক্তি দেয় আর কি। বুঝতে পারছি। তাহলে অদৃশ্য সম্পদ জমানোর মূল চাবিকাঠি হলো এই সঞ্চয়। আচ্ছা বেশ, এবার আসি তৃতীয় ধারণাটায়, যেটা আমার কাছে বেশ মজার লেগেছে। যুক্তিসঙ্গত হওয়া নিখুঁত যুক্তির চেয়ে ভালো। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। অর্থনীতির বইপত্র তো সবসময় র্যাশনাল বা নিখুঁত যুক্তিশীল হওয়ার কথা বলা হয়, কিন্তু একাদশ অধ্যায়ে লেখক বলছেন বাস্তব জীবনে মানুষ পুরোপুরি যুক্তিবাদী নয়, বরং যুক্তিসঙ্গত বা রিজনেবল। এর মানেটা কি একটু বুঝিয়ে বলবেন? দেখুন, অর্থনীতির তত্ত্ব অনুযায়ী র্যাশনাল সিদ্ধান্ত হলো সেটাই যেটা গাণিতিকভাবে আপনাকে সর্বোচ্চ লাভ বা রিটার্ন দেবে, মানে স্প্রেডশিটে যেটা সবচেয়ে আকর্ষণীয় দেখাবে। আচ্ছা। কিন্তু মানুষের জীবন তো শুধু স্প্রেডশিট দিয়ে চলে না, তাই না? আমাদের আবেগ আছে, ভয় আছে, আকাঙ্ক্ষা আছে, ব্যক্তিগত পরিস্থিতি আছে, অনেক কিছু। রিজনেবল বা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হলো সেটাই যা এই সবকিছুর সাথে মানিয়ে যায়, যা আপনাকে রাতে শান্তিতে ঘুমাতে দেয়, এমনকি যদি সেটা গাণিতিকভাবে সেরা নাও হয়। একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, একজন বিনিয়োগকারী, তিনি জানেন যে দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে টাকা রাখলে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা। এটা হলো র্যাশনাল বা নিখুঁত যুক্তির কথা। কিন্তু তিনি হয়তো শেয়ার বাজারের প্রতিদিনের যে ওঠানামা সেটা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় ভোগেন, তার রাতে ঘুম হয় না। সেক্ষেত্রে তিনি যদি অপেক্ষাকৃত কম রিটার্নের কিন্তু অনেক বেশি স্থিতিশীল কোনো জায়গায়, যেমন ধরুন সরকারি বন্ডে টাকা রাখেন এবং তাতে মানসিক শান্তি পান, তাহলে সেটাই তার জন্য রিজনেবল বা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। গাণিতিক লাভ হয়তো কিছুটা কম হলো, কিন্তু জীবনের শান্তিটাও তো দেখতে হবে, তাই না? তার মানে এখানে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বা মানসিক শান্তিটাও একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। তাহলে কি এমনও হতে পারে যে এই রিজনেবল হতে গিয়ে মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়? যেমন হয়তো খুব ভয় পেয়ে শেয়ার বাজার থেকে সব টাকা তুলে ফেলল,
যখন হয়তো ধরে রাখলেই লাভ হতো। হ্যাঁ, সেটার ঝুঁকিও থাকে। রিজনেবল হওয়ার মানে কিন্তু অন্ধভাবে আবেগকে প্রশ্রয় দেওয়া নয়। এর মানে হলো নিজের মানসিক গঠন, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং বাস্তব পরিস্থিতিকে অস্বীকার না করে সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, যেমন ধরুন, সন্তানের শিক্ষার জন্য টাকা জমাচ্ছেন। সেই টাকা যদি আপনার 5 বছর পরেই লাগে, তাহলে খুব ঝুঁকিপূর্ণ কোনো খাতে বিনিয়োগ করাটা র্যাশনাল হলেও রিজনেবল হবে না, কারণ ওই নির্দিষ্ট সময়ে টাকার প্রয়োজনটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক। এখানে আসলে ব্যালেন্সটা খুব জরুরি। একেবারে আবেগতাড়িত হওয়াও যেমন ঠিক নয়, তেমনি রোবটের মতো শুধু সংখ্যার পেছনে ছোটাও বাস্তবসম্মত নয়। একদম ঠিক, কারণ আর্থিক পরিকল্পনা করার সময় শুধু রিটার্নের অঙ্কটা না দেখে সেই পরিকল্পনাটা আমার জন্য কতটা বাস্তবসম্মত, আমি সেটা মেনে চলতে পারবো কিনা এবং সেটা আমাকে কতটা মানসিক চাপ দিচ্ছে, এই বিষয়গুলো ভাবা দরকার। একদম ঠিক, কারণ সেরা পরিকল্পনা তো সেটাই যেটা আপনি দীর্ঘকাল ধরে চালিয়ে যেতে পারবেন। যদি কোনো পরিকল্পনা আপনাকে ক্রমাগত উদ্বেগে রাখে, তাহলে তো আপনি মাঝপথে হাল ছেড়ে দেবেন। তাই নিজের জন্য কাজ করে এমন কৌশল খুঁজে বের করাটাই আসল চ্যালেঞ্জ। নিখুঁত তত্ত্বের চেয়ে টেকসই অভ্যাস অনেক বেশি জরুরি। আর জীবনের এই বাস্তবতার পথ ধরেই আমরা আসি আমাদের শেষ এবং খুব গুরুত্বপূর্ণ ধারণায়, বিস্ময়। হ্যাঁ, অধ্যায় 12 শিরোনামটাই সব বলে দেয়, সারপ্রাইজ। লেখক বলছেন ভবিষ্যৎ নিয়ে আমরা যতই ভবিষ্যৎবাণী করি, যতই পরিকল্পনা করি, জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটবেই। এমন কিছু ঘটবে যা আমাদের সব হিসাব উল্টে দেবে। এটাই নিয়ম। ইতিহাস তো এর সবচেয়ে বড় প্রমাণ। কে ভেবেছিল 2008 সালে অমন একটা গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে? কেউ ভাবেনি। বা তারও আগে .com বাবল ফাটবে? আর সাম্প্রতিক কোভিডের কথাই ধরুন না, একটা ভাইরাস পুরো পৃথিবীর অর্থনীতি আর জীবনযাত্রাকে কি পরিমাণ নাড়িয়ে দিয়ে গেল। এগুলো সবই তো বড় বড় সারপ্রাইজ। অবশ্য শুধু খারাপ নয়, ভালো সারপ্রাইজও আসতে পারে, যেমন অপ্রত্যাশিত কোনো দারুণ সুযোগ। তাহলে এর মানে কি? এই যে পরিকল্পনা করাই বৃথা, কারণ যা ভাবছি তা তো হবেই না। না না, ব্যাপারটা ঠিক তা নয়। পরিকল্পনা অবশ্যই জরুরি, কিন্তু সেই পরিকল্পনার মধ্যে অপ্রত্যাশিত ঘটনার জন্য জায়গা রাখতে হবে। লেখক এটাতে বলছেন রুম ফর এরর, মানে ভুলের জন্য অবকাশ রাখা। ভুলের জন্য অবকাশ? হ্যাঁ, অর্থাৎ আপনার পরিকল্পনা এমন হওয়া উচিত নয় যে সবকিছু যদি একেবারে নিখুঁতভাবে আপনার ভাবনা অনুযায়ী চলে, শুধুমাত্র তাহলেই আপনি সফল হবেন। একটু এদিক ওদিক হলেও যেন আপনি টিকে থাকতে পারেন। এই রুম ফর এরর বা ভুলের অবকাশ রাখার কিছু বাস্তব উদাহরণ কি হতে পারে? কিভাবে রাখবো এই জায়গাটা? বেশ কয়েকটা উপায় আছে। সবচেয়ে প্রাথমিক হলো একটা জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড তৈরি করা। আচ্ছা, মানে অন্তত 3 থেকে 6 মাসের জীবনধারণের খরচটুকু এমন জায়গায় রাখা যা খুব সহজেই দরকার পড়লে তোলা যায়। চাকরি চলে গেলে বা ব্যবসায় মন্দা এলে বা হঠাৎ চিকিৎসার প্রয়োজন হলে এই তহবিলটা কিন্তু বাঁচিয়ে দেয়। এটা খুব দরকারি। দ্বিতীয়ত, বিনিয়োগকে বিভিন্ন দিকে ছড়িয়ে রাখা, যাকে আমরা বলি ডাইভার্সিফিকেশন। ও সব ডিম এক ঝুড়িতে না রাখা। ঠিক তাই, সব টাকা এক জায়গায় বা এক ধরনের সম্পদে না রেখে বিভিন্ন জায়গায় ভাগ করে রাখলে কোনো একটা খাতে যদি বড় ধরনের বিপর্যয়ও আসে, পুরোটা নষ্ট হয় না। যেমন শুধু শেয়ার বাজারে না রেখে কিছু টাকা হয়তো বন্ডে, কিছু সোনায়, কিছু জমি জমায় রাখা। বুঝলাম। এছাড়াও খুব বেশি ঋণ না নেওয়াটাও কিন্তু এক ধরনের রুম ফর এরর, কারণ ঋণ থাকলে খারাপ সময়ে চাপ অনেক বেড়ে যায়। আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি? হ্যাঁ, এটা মেনে নেওয়া যে খারাপ কিছু ঘটতে পারে এবং ঘটলে আমি কিভাবে সামলাবো সেই বিষয়ে একটা মোটামুটি ধারণা রাখা। শুধু লাভের কথা না ভেবে লোকসানের ঝুঁকিটাও মাথায় রাখা। তার ভবিষ্যতের অনিশ্চয়তাকে ভয় না পেয়ে বরং সেটার জন্য প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ। অনেকটা গাড়িতে যেমন আমরা স্পেয়ার টায়ার রাখি। বাহ, চমৎকার উপমা। ঠিক তাই, আশা করি সব সময় লাগবে না, কিন্তু লাগলে যেন রাস্তায় আটকে পড়তে না হয়। ঠিক। এই অনিশ্চয়তাই জীবনের অংশ। এটাকে গ্রহণ করে নিয়েই আমাদের আর্থিক পরিকল্পনা সাজাতে হবে। তাহলে অপ্রত্যাশিত ধাক্কাগুলো সামলানো অনেক সহজ হয়ে যাবে। দারুণ আলোচনা হলো আজকে। তাহলে আমরা যদি আজকের এই 4টে অধ্যায়ের মূল শিক্ষাগুলো একটু এক জায়গায় করি। হ্যাঁ, করা যাক। প্রথমত, আসল সম্পদ হলো সেটাই যা চোখে দেখা যায় না, খরচ না করা আয় যা সঞ্চয় বা বিনিয়োগে পরিণত হয়েছে।
লোক দেখানো জিনিস কেনা মানে আসলে সম্পদ কমানো। একদম। দ্বিতীয়ত, ধনী হওয়া বা আর্থিক নিরাপত্তা পাওয়ার জন্য উচ্চ আয়ের চেয়েও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাটা বেশি জরুরি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তৃতীয়ত, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় একেবারে নিখুঁত গাণিতিক লাভের পেছনে না ছুটে নিজের জীবনের বাস্তবতা, মানসিক শান্তি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে যুক্তিসঙ্গত বা রিজনেবল হওয়াই ভালো। ঠিক। আর চতুর্থত, ভবিষ্যৎ সবসময় অপ্রত্যাশিত, তাই যে কোনো আর্থিক পরিকল্পনায় ভুলের অবকাশ বা রুম ফর এরার রাখা উচিত এবং জরুরি তহবিল, ডাইভার্সিফিকেশন ও মানসিক প্রস্তুতির মাধ্যমে অপ্রত্যাশিত ঘটনার জন্য তৈরি থাকা দরকার। খুব সুন্দর সারসংক্ষেপ। এই 4টি বিষয় মনে রাখলে বোঝা যায় অর্থব্যবস্থাপনা আসলে কেবল সংখ্যা বা কৌশলের ব্যাপার নয়। এটা গভীরভাবে আমাদের মনোবিজ্ঞান, আমাদের আচরণ, ভয় এবং আশার সাথে জড়িত। আর এখানেই দ্য সাইকোলজি অফ মানি বইটির সার্থকতা, তাই না? নিঃসন্দেহে। আচ্ছা, আজকের এই আলোচনা শোনার পর শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমার মনে হয় প্রশ্নটা হতে পারে এরকম, আজকের এই আলোচনা থেকে এমন কোনো একটি ছোট অভ্যাস বা চিন্তার পরিবর্তন কি চিহ্নিত করা যায় যা নিজের আর্থিক জীবনে প্রয়োগ করলে দীর্ঘমেয়াদে একটা বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে? হয়তো সেটা মানে অপ্রয়োজনীয় খরচ কমানো, বা ধরুন ওই অটোমেটিক সঞ্চয় শুরু করা, অথবা নিজের বিনিয়োগের ঝুঁকি নিয়ে আরেকবার নতুন করে ভাবা কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে হয়তো আজ থেকেই। দারুণ প্রশ্ন। আশা করি এই আলোচনা সবার চিন্তা ভাবনায় কিছুটা হলেও নতুন খোরাক যোগাবে। আর যদি আজকের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা এই ধরনের আলোচনা পছন্দ করেন। অবশ্যই। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো উৎসের আরও গভীরে। আজকের মতো এখানেই শেষ করছি।